দর্শক স্বাগত এটিএন স্পোর্টস টাইমের আজকের পর্বে। বরাবরের মতো সঙ্গে আছে আমি এস এম আব্দুল শাকুর। মূলত দেশের খেলাধুলার উন্নয়ন এবং সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখতেই আমাদের এই নিয়মিত পথচলা। ক্রীড়াঙ্গনের সাথে আছি, তবে অনেকদিন ধরে কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কোনো সুসংবাদ নেই। কেন এই দুঃসংবাদ? আসলে এগুলোই খোঁজার চেষ্টা করেছি আমরা। চলুন শুরুতেই স্বাগত জানাই কে আছেন আজকে আমাদের এটিএন স্পোর্টস টাইমের মেহমান হিসেবে। রয়েছেন বহুব্রীহি সংগঠক, যদি আমরা বলি এক কথায়, খন্দকার জামিল উদ্দিন। ক্রিকেটের সাথে ছিলেন, হকির সাথে ছিলেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে ছিলেন, এক কথায় ক্রীড়াঙ্গনের মানুষ। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। রয়েছেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া সম্পাদক দৈনিক সকালের খবর জনাব এম এম কায়সার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যেমনটা জামিল ভাই শুরুতেই বলছিলাম যে অনেকদিন ধরেই সুসংবাদ নেই ক্রীড়াঙ্গনে, এবং সবচেয়ে খারাপ লাগছে মাত্র দুদিন আগেই নারী ক্রিকেট দল যখন একদম স্বর্ণ হাত থেকে ফেলে দিল, এটিও যখন মনে পড়ছে তখন আরো খারাপ লাগছে। আপনার অনুভূতিটা কি? আসলে একজন ক্রীড়াপ্রেমী হিসাবে, ক্রীড়া সংগঠক হিসাবে অবশ্যই এই বছরটা খুবই হতাশাজনক আমাদের সব দিক থেকে। কি আমরা যেমন ক্রিকেটে আমাদের একটা ধারাবাহিক সাফল্য ছিল, সেখানেও আমরা পাচ্ছি না। অলিম্পিকেও আমাদের শুটাররা আমাদের ব্যর্থ হয়েছেন। আমাদের সাইক সিজার, যাকে নিয়ে আমরা আশা করেছিলাম, তিনিও ব্যর্থ হয়েছেন। নারী ক্রিকেট আপনি একটু আগেই বললেন, ওটা আসলে আমরা কিন্তু কাপটা হাত থেকে ফেলে দিয়েছি। আসলে আমি জানি না বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটা কি কেমন যেন একটা শনির প্রভাব আমি মনে হয় যে আমাদের উপরে এসে পড়েছে। না হলে এই নারী ক্রিকেট দলের কথাটাই বলি, এই কাপ হাতছাড়া করার কোনো, যেখানে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে 30 রান 3 উইকেট 4 ওভারে, আর 3টা ওভারে আমার 14 রান দরকার ছিল, 7টা উইকেট। সেই কাপটা আমি নিতে পারি নাই। তো এটাকে আমি অন্য কোনোভাবে ব্যাখ্যা করতে পারছি না। আসলে কোনো মানে খেলোয়াড়দের ধারাবাহিকতা বলেন বা তাদের পারফরমেন্স, কোনো কিছু দিয়ে এটা আসলে ব্যাখ্যা করা যাবে না। এটাকে এই জন্যই আমি বলছি যে কোনো একটা শনির প্রভাব বোধহয় আমাদের ক্রীড়াঙ্গনে এসে লেগেছে। না হলে এই কাপটা হাতছাড়া হওয়ার আসলে কোনো সুযোগই ছিল না। এটা সম্পূর্ণভাবে আমাদেরই ম্যাচ ছিল, বাট তারপরেও আমরা এই জায়গাটায় ব্যর্থ হয়েছে। এবং পিছনের দিকে যদি আপনি ফিরে যান, আমাদের পুরুষ ক্রিকেট দল এরকম অনেকগুলো ক্লোজ ম্যাচ কিন্তু আমরা এবার হেরেছি, বেশ কিছু ক্লোজ ম্যাচ। যেমন পাকিস্তানের সাথে 325 রান করেও আমরা ধরে রাখতে পারিনি। একটা আফ্রিদি ঝড়ে আমাদের সব লন্ডভন্ড হয়ে গেছে। ঠিক তেমনি শ্রীলঙ্কার সাথে 2টা টি-20-তে জয়ের কাছে গিয়েও আমরা ফিরে এসেছি। ওয়েস্ট ইন্ডিজে 34 রানে 5 উইকেট ফেলে দেওয়ার পরেও আমরা ওই ম্যাচটা করায়ত্ত করতে পারিনি। এরকম অসংখ্য উদাহরণ কিন্তু আছে যে ম্যাচগুলো আমাদের আসলে জয়ের কথা ছিল, জয়লাভ করার কথা ছিল, এবং তাতে আমাদের ক্রীড়াঙ্গনটা কিন্তু আনন্দে উদ্বেলিত হতো। আমাদের ক্রিকেট প্রেমীরা আরো বেশি উৎসাহী হয়ে মাঠে যেতেন। বাট এই হারগুলোকেও আমি কোনোভাবে ব্যাখ্যা করতে পারছি না। এই জন্যই আমি বলছি যে আমাদের এই বছরের ক্রীড়াঙ্গনে একটা শনির প্রভাব। এখন এই প্রভাবটা কাটাতে হলে আমাদের খেলোয়াড়দেরকে এর মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে। একটা জয় আমাদেরকে কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। পুরুষ ক্রিকেট দল যদি তাদের গতবারের পুনরাবৃত্তি করতে পারে, অর্থাৎ স্বর্ণ জয় করতে পারে, তাহলে হয়তো এই প্রভাবটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কাসের কাছে কি আসলে কোনো সমাধান আছে? যেহেতু ভেতর থেকে কাজ করেন আপনারা, সাংবাদিক মহল, অনেক ভেতরের খবর জানেন, আসলে কেন এরকম হচ্ছে? আসলে আপনাদের কাছে কি কোনো উত্তরণের পথ আছে? আসলে জামিল ভাই যেরকম ভাবে বলছিলেন যে আসলে এটির কোনো ব্যাখ্যা নেই, এত ক্লোজ আমরা কিছু ম্যাচ হেরেছি যেটির আসলে কোনো ব্যাখ্যা নেই, এবং খুব ভুতুড়ে ভাবে হেরেছি। এই নারী ক্রিকেট দলের এটাই দেখেন, আপনি মাত্র 18 বলে আপনার দরকার 13 রান, হাতে আছে 7 উইকেট, সেই ম্যাচ আপনি জিততে পারেননি। তো এটা আসলে কোনো ব্যাখ্যাতীত বিষয়, এটা মানে ভুতুড়ে ব্যাপার একটা। মানে এটা আপনি ইচ্ছা করে না হারতে চাইলে আপনি হারবেন না, জাস্ট এই পর্যায়ের মতো মনে হচ্ছে আর কি। প্লাস আর বাংলাদেশ যে দল ম্যাচগুলি, ক্লোজ ম্যাচগুলি হেরেছে, সেখানে অবশ্যই ক্রিকেটীয় কিছু ব্যাখ্যা রয়েছে। সেটা হলো যে আপনি যখন প্রতিপক্ষকে চাপ দিবেন বা প্রতিপক্ষকে ম্যাচের মধ্যে একদম পুরো প্রেসারে রাখবেন, তখন কিন্তু নিয়মটা হলো যে সেই প্রেসারে প্রতিপক্ষকে একদম ফিনিশ করে দেওয়া। কিন্তু যেই আপনি ছাড় দিবেন, তখন কিন্তু প্রতিপক্ষ সেই একদম মরণ কামড় যাকে বলে, সেখান থেকে উঠে দাঁড়িয়ে সে কিন্তু আপনাকে তখন আবার মানে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করবে, মানে পাল্টা কামড় দেওয়ার চেষ্টা করবে। তো এই পর্যায়ে কিন্তু বাংলাদেশ বেশ কয়েকটি ম্যাচ হেরেছে, এবং সেখানে অবশ্যই ক্রিকেটীয় কিছু ভুল রয়েছে। সেই ক্রিকেটীয় ভুলগুলো আমি আশা করছি যে বাংলাদেশ হয়তো সামনের দিনগুলোতে আরো দ্রুত এটা কাটিয়ে উঠে ম্যাচ জেতার আশা করতে পারে। আর সমাধানের কথা যেটা জামিল ভাই যেটা বলছিলেন, যে আমাদের আসলে এই বছরটি গিয়েছে একদম পুরোপুরি আপনার জয়হীন ক্রিকেটে, জয়হীন একটা বছর হিসাবে যাচ্ছে আর কি।
সো আমি আশা করছি যে বছরের শেষে আমাদের জিম্বাবুয়ের সাথে আমাদের জিম্বাবুয়ে এখন পর্যন্ত এখন এ দলের বিপক্ষে আমরা এ দলের বিপক্ষে এটা তো ইন্টারন্যাশনাল ম্যাচ না, আন্তর্জাতিক ম্যাচের কথা যদি আপনি বলেন তাহলে আমরা কিন্তু এখন পর্যন্ত জয় পাইনি। সো জিম্বাবুয়ের সাথে সিরিজ রয়েছে আমাদের 5টি ম্যাচ, 2টি টেস্ট, T20 রয়েছে, সেখানে আমরা হয়তো জিতবো, কারণ জিম্বাবুয়ের সাথে আমাদের প্রতিপক্ষ এখন শক্তির বিচার আমরা অনেক এগিয়ে বর্তমান জিম্বাবুয়ের দলকে যদি আপনি বিবেচনা করেন। প্লাস আমাদের একটি মানে সুখবর আসতে পারে, হয়তো নারী ক্রিকেট দল আমাদেরকে এশিয়াডে রৌপ্য পেয়েছি, আমরা স্বর্ণ জিততে পারিনি। তো আমার মনে হয় যে এশিয়াডে পুরুষ ক্রিকেট দল যারা গেছেন তারা স্বর্ণপদক জয়ের জন্য গিয়েছেন। এবং আপনি যদি হিসাব করে বিশ্লেষণ করে দেখেন তাহলে যে এশিয়ানে এবার যে পুরুষ ক্রিকেট দল যারা খেলছে সেখানে কিন্তু বাংলাদেশ টপ ফেভারিট, এবং বাংলাদেশ সবচেয়ে বেশি শক্তিশালী দল নিয়ে গিয়েছে, পুরোটাই জাতীয় দল নিয়ে গিয়েছে, শুধু মুশফিক নেই আর কি, মুশফিক বিয়ের কারণে ব্যস্ততায় যেতে পারেননি। বাট অন্যান্য দলগুলির কথা যদি আপনি দেখেন সেখানে কিন্তু শুধুমাত্র আমাদের প্রতিপক্ষ হতে পারে শ্রীলঙ্কা। এই আসলে কিন্তু ভারতও দল পাঠায়নি, পাকিস্তানও দল, শ্রীলঙ্কা কিন্তু শক্তিশালী দল, শ্রীলঙ্কা শক্তিশালী দল, কিন্তু আপনি যদি শক্তি বিবেচনা করেন মানে একদম পুরো 1-to-1 স্টাইলে, তাহলে দেখবেন কিন্তু বাংলাদেশের দলটি বেশি অভিজ্ঞ এবং বেশি শক্তিশালী। কারণটা হলো যে শ্রীলঙ্কার মাত্র 5 কি 6 জন প্লেয়ার রয়েছেন যারা আপনার ন্যাশনাল টিমে খেলে থাকেন, লাহিরু থ্রিমান্নে এবং আরো কয়েকজন রয়েছেন, কিন্তু বাংলাদেশের প্রায় সব ক্রিকেটারই কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে এবং T20তেও তারা খুব দক্ষ। সো বলা যেতে পারে যে বাংলাদেশ একদম পুরোপুরি জাতীয় দল নিয়ে এই আসরে খেলতে গেছে এবং বাংলাদেশের উচিত এই স্বর্ণপদকটা ধরে রাখাটা। জামিল ভাই, কাসার ভাই যেমনটা এর আগে বলছিলেন যে সামনেই আসছে জিম্বাবুয়ে, বাংলাদেশ হয়তো জিতবে, এই হয়তো জেতার আগেই আবার আমাদের ক্রিকেট সংশ্লিষ্ট মহল যারা দেখভাল করেন ক্রিকেটকে, তারা আবার ক্যাপ্টেন নিয়ে আবার একটা এক্সপেরিমেন্ট চালানোর কথাও বলছেন। হঠাৎ করে এরকম একটা সেট দলে আবার নতুন করে একটা এক্সপেরিমেন্ট, এটি কায়সার ভাইয়ের হয়তো কে বাধাগ্রস্ত করবে কিনা? কায়সারের সঙ্গে আমি ওই প্রশ্নটা যাওয়ার আগে কায়সারের সঙ্গে আমি একটু যোগ করতে চাই যে T20-তে আমরা শ্রীলঙ্কাকে শক্তিশালী প্রতিপক্ষ ভাবছি, বাট এট দ্য সেম টাইম ওখানে কিন্তু আফগানিস্তান আছে, এবং আফগানিস্তানের সঙ্গে কিন্তু আমাদের হার দেশের মাটিতে খুব বেশি পুরনো নয়, খুব বেশি ক্ষতটা কিন্তু এখনো শুকায়নি। সুতরাং আফগানিস্তানকেও কিন্তু হিসাবের মধ্যে রাখতে হবে, কারণ ভুলে গেলে চলবে না এই আফগানিস্তানের সঙ্গে আমরা দেশের মাটিতে হেরেছি, আমরা হংকং এর মতো দলের সঙ্গে দেশের মাটিতে হেরেছি, যেহেতু খেলাটা T20 ক্রিকেট। সুতরাং আফগানিস্তানকেও কিন্তু আমি একটা শক্ত প্রতিপক্ষ হিসাবে এই এশিয়ান গেমস ক্রিকেটে আমি একটা শক্ত প্রতিপক্ষ হিসাবে দেখছি। সুতরাং বাংলাদেশকে কাউকে হালকা ভাবে নেওয়া যাবে না, ক্রিকেটে আসলে হালকা ভাবে নেওয়ার সুযোগ নাই, T20 ক্রিকেট আরো সুযোগ। সুতরাং আমাদেরকে জয়ের লক্ষ্য নিয়ে নামতে হবে, প্রতিপক্ষ যেই হোক না কেন। এটা গেল এশিয়ান গেমস। এবার আসি জিম্বাবুয়ে। হ্যাঁ, অভিজ্ঞতার দিক থেকে, শক্তির দিক থেকে কাগজে কলমে হয়তো আমরা এগিয়ে আছি, কিন্তু সাম্প্রতিক সময়ে একটা সিরিজ হয়েছে, তারা কিন্তু অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে, এবং তাদের যে লড়াকু মানসিকতা, বিশেষ করে তাদের কয়েকজন প্লেয়ার আছে যারা যে কোনো সময় ম্যাচ বের করে নিতে পারে, এলটন চিগুম্বুরের মতন, টেইলারের মতন প্লেয়াররা। সুতরাং জিম্বাবুয়েকেও কিন্তু আমি কিন্তু অন্যদের মতো আশাবাদী হতে পারছি না। সাম্প্রতিক সময়ে যে আমাদের পারফরমেন্স আর যে শরীর প্রভাব আমাদের উপর চেপে বসছে, জিম্বাবুয়ের সঙ্গেও কিন্তু আমি মনে করি না যে বাংলাদেশের একেবারে ক্লিন চান্স আছে যে সিরিজটা জয় করার। এখানেও কিন্তু শক্ত প্রতিপক্ষ হিসেবে আমি জিম্বাবুয়েকে দেখছি। এবার আসেন অধিনায়ক পরিবর্তন প্রসঙ্গে। ঠিক এমন একটা সময় আমরা এই জিনিসটা চিন্তা করছি যে সময় আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজ জিম্বাবুয়ে সিরিজ সামনে। কারণ একটা জিনিস আপনি মনে রাখবেন, বাংলাদেশের মানুষ 14-15 কোটি মানুষ এখন কিন্তু ক্রিকেটকে নিয়ে আসার জাল বনে। তারা হয়তো ওয়েস্ট ইন্ডিজের সাথে, অস্ট্রেলিয়ার সাথে, পাকিস্তানের সাথে, নিউজিল্যান্ডের সাথে, ভারতের সাথে হারলে কিছু মনে করবে না, কিন্তু তারা কিন্তু জিম্বাবুয়ের সঙ্গে হারটা কিন্তু মেনে নিতে চাইবে না বাংলাদেশের মানুষ। সুতরাং ওইখানে কিন্তু একটা স্নায়ুর একটা চাপও কিন্তু বাংলাদেশ দলের উপর কাজ করবে, যে জিনিসটাকে মাথায় রাখতে হবে। ঠিক এই সময় আমরা যাকে ক্যাপ্টেন কুল বলি, মুশফিক, যে নাকি বাংলাদেশকে আমি মনে করি যোগ্যতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছে, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, এবং তার যদি আপনি ব্যাটিং পারফরমেন্স দেখেন বিফোর ক্যাপ্টেন এবং আফটার ক্যাপ্টেন, গালফ অফ ডিফারেন্স, সে অনেক বেশি এগিয়ে আছে। আফটার ক্যাপ্টেন হওয়ার পরে সে যতখানি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সেটা কিন্তু ক্যাপ্টেন হওয়ার আগে অনেকখানি সে পিছিয়ে ছিল। ঠিক এই সময়ে আমার যে বেস্ট পারফর্মার, যে আমার দলনায়ক, ঠিক এই সময় আমরা তাকে চেঞ্জ করার একটা ধোয়া তুললাম, এবং এই চেঞ্জটা যদি আমরা করেই ফেলি, আমি মনে করি ইট উইল ক্রিয়েট অ্যানাদার ডিজাস্টার। কারণ
এতে যেমন আমার মেইন পারফর্মারের উপরে একটা মানসিক, মানসিক নেতিবাচক প্রভাব পড়বে। ঠিক তেমনি এই সম্ভাবনা তো আপনি উড়ে দিতে পারবেন না যে আমি মাশরাফিকে যদি অধিনায়ক করি আমাকে 10 জন নিয়েও কিন্তু খেলতে হতে পারে। এর আগে দুইবার মাশরাফির নেতৃত্ব গুণ নিয়ে আমার কোনো সন্দেহ নাই, তার একজন লড়াকু ক্রিকেটার, তার সবকিছু টপ ক্লাস, বাট ইনজুরিটা তার তো আছে, এটা তো আমাদেরকে মানতে মেনে হবে। নিতে হবে। এবং সেই কনটেক্সটে আমরা আমরা যদি পিছনে ফিরে যাই দুইবার তাকে অধিনায়ক করে দেওয়া হয়েছিল, দুইবারই প্রথম ম্যাচ থেকেই সে ছিটকে গেছে। সুতরাং এইবারে যদি আমার ওয়ার্ল্ড কাপে গিয়ে একই অবস্থা সৃষ্টি হয় তখন কিন্তু উই কুড বি ইন ট্রাবল। সুতরাং এই জিনিসটা যদি মাথায় আমরা না রাখি তাহলে কিন্তু আরেকটা ডিজাস্টার ঘটতে যাচ্ছে এবং এইটা টিমের উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে বাধ্য। সুতরাং আমি মনে করি বিসিবির এই জাতীয় জিনিস থেকে এখন পিছনে সরে আসা উচিত। আমরা এমনিতেই যথেষ্ট তালগোল পাকিয়ে ফেলেছি, আর যাতে আমরা জলটা ঘোলা না করি। কাসের ভাই, আপনার কাছে সে একই প্রসঙ্গে আসতে চাই, কি এমন হঠাৎ করে হলো যে মুশফিককে পরিবর্তন করার কথা আসছে? কারণ আপনি যদি যেমনটা জামিল ভাই বলছিলেন যে একদম সামনে থেকে তিনি নেতৃত্ব দিচ্ছেন, আর একজনকে টেস্টে আপনি অধিনায়ক করবেন, তাকে ওডিআই দলেও রাখবেন, আবার টি-20 দলেও রাখবেন, কিন্তু সে অধিনায়ক হিসেবে খেলবেন না। অধিনায়কত্বটা কি এমন একটা জিনিস যেখানে টি-20-তে বা ওডিআইতে অথবা টেস্টের জন্য অনেক বেশি ভেরিয়েশন আছে, যেটা মুশফিকের মধ্যে খুব একটা পরিলক্ষিত হচ্ছে না? আসলে প্রশ্নটা হলো যে আপনি যখন যে সমস্যা হবে সেই সমস্যাটা সমাধান করবেন। তো বাংলাদেশ ক্রিকেটে কি অধিনায়ক এখন কোনো সমস্যা? না, আর কোনো সমস্যা মনে হচ্ছে না। তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন চিন্তা করছে যে অধিনায়কটা একটা সমস্যা? বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা করেছে এই কারণটা হলো যে বাংলাদেশ সম্প্রতি বেশ কয়েকটি ক্লোজ ম্যাচ হেরেছে এবং সেই ক্লোজ ম্যাচে অধিনায়কের কিছু সিদ্ধান্তের সমালোচনা হয়েছে। তো ক্রিকেট বোর্ড মনে করেছে যে এই সমালোচনা যখন হয়েছে তখন ক্রিকেট বোর্ড এটার সমাধান খুঁজতে চেয়েছে এইভাবে যে অধিনায়ক বদল করার। কিন্তু কোনো সমস্যা তৈরি হলে সেটা আপনি একেবারে পুরোপুরি পরিবর্তন করে সেই সমস্যার সমাধান করার তো কোনো মানে হয় না। মুশফিক যদি কোনো ভুল করে থাকেন তাহলে অবশ্যই তার সিনিয়র প্লেয়াররা রয়েছেন বা টিম ম্যানেজমেন্ট রয়েছে, তারা ম্যাচ শেষে বা আপনি সিরিজ শেষে তারা একসাথে বসবেন বা বোর্ড মুশফিকের সাথে বসবে, ইয়েস তুমি এখানে ভুল করেছো, পরবর্তী সিরিজগুলিতে তোমাকে আর একটু দেখে করতে হবে, এরকম ভাবে। কিন্তু কোনো একটা ক্যাপ্টেন যখন কোনো একটা সিরিজে ভুল করেন তো তাকে আপনি পুরোপুরি শুধুমাত্র তাকে চেঞ্জ করে দিলে পরবর্তীতে অন্য ক্যাপ্টেন আনলে যে আপনি সমস্যার সমাধান হয়ে যাবে, নট নেসেসারি। এটা গেল 1 নম্বর প্রশ্ন। নাম্বার 2 হলো মুশফিকের যে পারফরমেন্স, মুশফিককে কিন্তু রেখেই ওডিও টিমটা করতে হবে। তো মুশফিক টেস্টে ক্যাপ্টেন থাকবেন আর ওডিওতে তিনি খেলবেন কিন্তু তিনি ক্যাপ্টেন থাকবেন না। তো এটা তার মধ্যে একটা বড় ধরনের নেতিবাচক একটা প্রভাব কাজ করবে যে যেহেতু আমি টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন্সি করতে পারি, টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন্সি করার মতো যোগ্যতা আমার রয়েছে, তাহলে ওয়ানডেতে কেন থাকবে না? ওয়ানডেতে কেন থাকবে না? তো টেস্টে তো ক্যাপ্টেন্সি করাটা কিন্তু আরো বেশি, এটি সর্বোচ্চ হয়তো টি-20 পর্যন্ত করা যেত, রাইট? ওয়ানডেতে কিন্তু টেস্টে কিন্তু ক্রিকেট ক্যাপ্টেন্সি করা আরো বেশি কঠিন। টেস্টে কিন্তু আপনাকে আরো বেশি ক্রুশিয়াল কিছু ডিসিশন নিতে হয়। বাট ওয়ানডেতে হলো যে ওয়ানডেতে আপনি হয়তো অত ক্রুশিয়াল ডিসিশন না নিলেই হয়, বা আপনি ধরেন আপনি ওয়ানডেতে উতরে যেতে পারে আর কি, আমরা সাধারণত যেভাবে দেখে থাকি। সো আমার মনে হয় যে মুশফিককে পরিবর্তন করলে, বাংলাদেশ যে ক্যাপ্টেন্সি থেকে চেঞ্জ করলে বাংলাদেশ যে তারপরে সব ওয়ানডে ধমাধম করে জিতে যাবে, এটার কোনো সমাধান হতে পারে না। বরঞ্চ আমি মনে করি যে এটা টিমের মধ্যে, জামিল ভাই যেরকম ভাবে বলছিলেন, যে টিমের মধ্যে আরেকটু ইমব্যালেন্স ক্রিয়েট করবে। হয়তো যে প্রবলেমগুলি আমরা এখন চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু পরবর্তীতে সেটা আরো বেশি দৃশ্যমান হবে, আমার কাছে মনে হচ্ছে এটা। কাছে আমি মনে করি যে এখানে একটা জিনিস বিসিবি ভাবছে যে মুশফিকের উপর থেকে লোডটা একটু কমানোর জন্য। ঠিক আছে, এটা বিসিবি ভাবতেই পারে, কারণ 3টা ফরম্যাটে অধিনায়কত্ব করা আসলেই একটা চাপের ব্যাপার। বাট সেই ক্ষেত্রে বিসিবি কিন্তু যেহেতু টি-20-তে মাশরাফিকে অধিনায়ক করে আমরা এশিয়ান গেমসে পাঠাচ্ছি এবং টি-20-তে 4টা ওভার মাত্র বল করতে হয়, 20 ওভারের খেলা, তো মাশরাফির যে ফিটনেস কন্ডিশন সেই কনটেক্সটে কিন্তু শুধুমাত্র টি-20-তে যদি আমরা ওকে ক্যাপ্টেন্সি দিই তাহলেও কিন্তু মুশফিকের উপর থেকে লোডটা কমে, কারণ টি-20টা তুমি জানো যে ডিফারেন্ট বল গেম, এখানে টোটালি টেস্টের ওয়ানডে থেকে টোটালি ডিফারেন্ট। সুতরাং ওই লোডটা আমরা শিফট করতে পারি মাশরাফির উপরে। কিন্তু ওয়ানডে টেস্টের জন্য যদি আমরা মুশফিককে বিবেচনায় না আনি, এটা হবে আমাদের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। না, তারপরে আরেকটা জিনিস রয়েছে জামিল ভাই, সেটা হলো যে বাংলাদেশ কিন্তু আসলে যে প্রেসারের কথা যেটা বলা হচ্ছে যে 3 ফরম্যাটে একসাথে ক্যাপ্টেন থাকলে উনি বেশি প্রেসারে পড়ে যাবেন। বাংলাদেশ সারা বছর কটা ম্যাচ খেলে? হ্যাঁ, আমি ঠিক একই ধরনের প্রশ্ন। বাংলাদেশ কিন্তু সারা বছরে এমন বেশি ফ্রিকোয়েন্ট ম্যাচ খেলছে না যে আপনাকে খুব বেশি মনস্তাত্ত্বিক একটা দ্বিধার মধ্যে থাকতে হচ্ছে, রাইট? কিন্তু না, রাইট, আমি মনে করি